এবার আমি একটু শুনেন। আমরা আমরা প্রাচীন যুগ শুরু করব না। আমাদের তো লিটারেচার আমরা জানি, আমাদের বাংলা সাহিত্যের মানে প্রাচীনতম নিদর্শন কি? আমরা প্রাচীন যুগটা পড়বো। আজকে আমরা প্রাচীন যুগের ক্লাস করতে আসছি। আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। ঠিক আছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। সো এইখানে আমার আসলে পড়ানোর কোনো কিছু নাই, আপনারা সব এগুলো আর আমার চাইতে ভালো জানেন, তাই না? এগুলো আমার চাইতে ভালো জানেন। সো এখানে আমার আসলে হচ্ছে আজকে গল্পগুজব করে আপনার সাথে সেশনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো টেনশন করার কিছু নাই। গল্পগুজবের সেশনই বলা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, হাসেন। আমরা কিছু গল্প করি। আহ, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। এই চর্যাপদ কে আবিষ্কার করে? এই চর্যাপদ কে আবিষ্কার করেন? এই কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? হরপ্রসাদ। তার নামের আগে উপাধি আছে মহামহোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কি আপনারা কেউ জানেন? হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কি? জানি আমরা সবাই। ওনার প্রকৃত নাম হচ্ছে শরৎনাথ ভট্টাচার্য। মনে রাখবেন, ওনার প্রকৃত নাম হচ্ছে কি? শরৎনাথ ভট্টাচার্য। ওনার প্রকৃত নাম হচ্ছে শরৎনাথ ভট্টাচার্য। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। অর্থাৎ বাংলা বিভাগ উনিতেই শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আর কি। আচ্ছা, এবার আসেন আমরা চর্যাপদ। উনি কত সালে আবিষ্কার করেন চর্যাপদ? উনি চর্যাপদ কত সালে আবিষ্কার করেন? আমরা জানি কত সালে, 1907 সালে, তাই না? এইবার একটা বিষয় একটু খেয়াল করেন। এই যে আমরা দেখলাম চর্যাপদটা 1907 সালে আবিষ্কার করে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, পড়তে পড়তে ইউনিভার্সিটি গেছি, 1907 লিখতেছি, 1916 সালে প্রকাশিত হয়েছে, সব লিখতেছি। প্রথম প্রশ্ন যেটা মনের মধ্যে জাগে সেটা হচ্ছে, এই চর্যাপদ নেপালে আছে, এই জিনিস হরপ্রসাদ শাস্ত্রী কিভাবে জানলো? একটু পেছনের প্রেক্ষাপটটা একটু, এটা থেকে পরীক্ষাতে আসবে এমন কোনো কথা না। একটু দেখেন ঘটনাটা আসলে কি, দেখেন। আমরা তো তখন চর্যাপদ যখন আসলে হয়েছিল, চর্যাপদ যখন হচ্ছে যে আপনার আহ, আবিষ্কার করে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করে বা হয়, আমরা তো দেশ বিভাজন হয়েছে কত সালে? বলেন তো, দেশ বিভাগ হয়েছে কত সালে? অর্থাৎ ভারত পাকিস্তান দুইটাই ভাগ হয়েছিল কত সালে? 1947। 1947 সালের আগে কিন্তু আপনার কি হয় না, এটা ব্রিটিশ কলোনিয়াল ছিলাম না? ব্রিটিশ কলোনিয়াল রুলে ছিলাম আমরা, তাই না? ব্রিটিশ কলোনি ছিল আমাদেরটা, ঠিক তো? হ্যাঁ, আচ্ছা। পাঞ্জাবের নাম তো আমরা শুনছি, তাই না? পাঞ্জাবের নাম শুনছি না, পাঞ্জাব? এই পাঞ্জাবের রাজা ছিল, পাঞ্জাবের রাজার নাম ছিল রণজিৎ সিং। পাঞ্জাবের একজন রাজা ছিল, রাজার নাম ছিল রণজিৎ সিং। এই রণজিৎ সিং এর পুত্র রাধাকিষণ, রণজিৎ সিং এর ছেলের নাম ছিল রাধাকৃষ্ণ। তিনি তখন আচ্ছা, ব্রিটিশদের যারা এই অঞ্চলগুলোর দায়িত্বে ছিল তাদেরকে আমরা বিভিন্ন লর্ডের নাম শুনছিলাম না? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড অমুক, লর্ড রিপন, এরকম নাম শুনছি না? এই রাধাকিষণ ছিল কে? পাঞ্জাবের যে মহারাজ ছিল রণজিৎ সিং, তার ছেলে এই রাধাকিষণ। সে এই যে ইংরেজ একজন লর্ড লরেন্সকে বলল, যে মানে অনুরোধ জানালো যে ভারতে যে বিভিন্ন ভাষার যে পুঁথি টুথিগুলো আছে, এই পুঁথিগুলো আসলে কি করা যায়, সংগ্রহ করা যায় কিনা। তো লর্ড লরেন্স কি করলো, এটার সাথে একমত ঘোষণা করলো, এবং একমত ঘোষণা করার পরে আপনার হচ্ছে এশিয়াটিক সোসাইটিকে আপনার কি করা হইলো, দায়িত্ব দেওয়া হইলো যে এই একটা এরকম একটা উদ্যোগ নেন, যে এই যত প্রাচীন পুঁথিটুতি আছে এগুলো সংগ্রহ করেন। এশিয়াটিক সোসাইটির উদ্যোগে আপনার হচ্ছে এশিয়াটিক সোসাইটি রাজা রাজেন্দ্রলাল মিত্রকে এটার দায়িত্ব দিল। তো এখন রাজা রাজেন্দ্রলাল মিত্র, দেখেন খেয়াল করেন কথাটা কিভাবে আসছে। রাজা রাজেন্দ্রলাল মিত্র, এই যে উনি কি করছেন তখন, এই যে পুঁথির সন্ধানে প্রাচীনতম কি কি নিদর্শন আছে, এই পুঁথির সন্ধানে বের হয়ে একটা তালিকার প্রস্তুত করেন। ওই তালিকাটা সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামক একটা গ্রন্থে 1882 সালে তিনি এটা প্রকাশ করেন। 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামক গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র, উনি মানে যে যে সম্ভাব্য পুঁথিগুলো পাওয়া যেতে পারে, হ্যাঁ, যে যে সম্ভাব্য পুঁথিগুলোর উনি সন্ধান পেতে পারেন বলে মনে করেন, তার একটা চার্ট বা একটা লিস্ট রেডি করেন। এখন উনি তো এই যে লিস্ট ধরে ধরে এখন হচ্ছে যে আপনার কি করলো, সে হচ্ছে এই পুঁথিগুলো সংগ্রহ করা শুরু করলো। অর্থাৎ আমরা যে কোনো একটা কাজ করার আগে আমরা একটা পরিকল্পনা প্ল্যান, মানে একটা কর্ম পরিকল্পনা তৈরি করি না, যে আমি এটা এটা করব, এটা ওখান থেকে, এটা সেখান থেকে, হ্যাঁ, পাওয়া যেতে পারে, বা এরকম একটা লিস্ট করলাম যে আমার প্রবাবল অ্যাসাইনমেন্ট কি, আমি কোন কোন বইগুলো আসলে আমি পাইতে পারি, বা এই ধরনের একটা তালিকা। ঠিক আছে, ঠিক আছে। তো দেখেন, এই যে আপনার এই কাজটা উনি শুরু করার পরে 1891 সালে এই বেচারা মারা যান।
অর্থাৎ উনি অনেকটুকু আগাইছিলেন, কিন্তু উনি মারা যান। মানে তালিকা আছে কিন্তু পুঁথিগুলা আর সংগ্রহ করা হইল না। এরপর বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি যেহেতু মিস্টার মিত্রর পিছনে যেহেতু তারা অলরেডি ইনভেস্ট করে ফেলছে এগুলোর পিছনে, তো তারা তার কাজটা বাদ দিবে না। তো তারা কি করলো, এই হরপ্রসাদ শাস্ত্রীকে এটার দায়িত্ব দিল। তাহলে প্রথম দায়িত্ব কিন্তু হরপ্রসাদ পান নাই। হরপ্রসাদ শাস্ত্রীকে যখন এই দায়িত্বটা দেওয়া হলো, হরপ্রসাদ শাস্ত্রী এবং এগুলোর প্রবাবল কোথায় পাওয়া যেতে পারে বা উনি কোথা থেকে তালিকাটা পাইছেন সেটারও একটা অ্যাড্রেস লেখা ছিল, সেটা ছিল নেপাল। উনি যে গ্রন্থের তালিকাটা করেছেন সেটা হচ্ছে নেপালে গিয়ে উনি করেছেন। তো হরপ্রসাদ শাস্ত্রী তার এই তালিকা ধরে নেপালে গেলেন, প্রথমে 1897 সালে, পরে হচ্ছে 1898 সালে। দুইবার তিনি নেপালে অনেক খোঁজ খবর করেন, কিন্তু এই বইগুলো আর পান না। ঠিক আছে। আমাদের দেশের ইয়া হইলে এখন মানে তখন আসলে উনি পান নাই, চেষ্টা করেছেন পান নাই। আর এখন আমরা হইলে যেটা করতাম, কমপক্ষে 50 বার নেপাল যাইতাম এই পারপাসে। বই খুঁজে পাচ্ছি না, বই খোঁজার ইয়াতে 50 বার নেপাল বিদেশ ভ্রমণ হয়ে যেত আর কি। হ্যাঁ, বিদেশ ভ্রমণে তো টিএডি হইতো, নানাবিধ ইয়ে হইতো। তখন তো মানুষ আর এত চালাক ছিল না, তখন তো আসলে নালে এখনের মতো একটু চালাক হলে এটা করতো আর কি। যাই হোক, প্রথম দুইবার নেপালে গিয়ে সে আসলে জেনুইনলি করছে, টিএডি এর লোভ করে নাই, জেনুইনলি সে চেষ্টা করছে কিন্তু পারে নাই। আদৌ আমি জানি না জেনুইনলি করছে নাকি আমাদের মতো তার মনের মধ্যে এইসব ছিল। 1907 সালে ওনার তৃতীয়বারের প্রচেষ্টাতে উনি নেপালের রাজদরবারের গ্রন্থশালা বা রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ সহ মোটা দাগে 4টা গ্রন্থ, যেগুলো রাজেন্দ্রলাল মিত্রের ওই লিস্টে ছিল, ওখান থেকে 4টা গ্রন্থ তিনি আবিষ্কার করেন। অন্যান্য গ্রন্থগুলোর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব। এই নামে টোটাল 4টা গ্রন্থ উনি কোথা থেকে, 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে উনি কি পান। আমি কি বুঝাতে পারছি? ওকে। এইবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, আমরা যে চর্যাপদ আমরা যে চর্যাপদ পাইছি বা চর্যাপদ আবিষ্কার করতে বলি, প্রকৃতপক্ষে এটা কিন্তু চর্যাপদ না, চর্যাপদের মূল পাণ্ডুলিপি নয়। চর্যাপদের মূল পাণ্ডুলিপি এখনো আবিষ্কার করা হয় নাই। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী যেটা আবিষ্কার করছে সেটা কি, খেয়াল করেন। এইগুলো পাল আমলে যখন চর্যাপদটা লেখা হয়, চর্যাপদটা লিখেছিলেন বৌদ্ধ ধর্মের যারা আছেন তারা। ঠিক আছে, বৌদ্ধ ধর্মে যারা আছেন তারা। তো ওনারা যখন এখান থেকে বিতাড়িত হয়ে নেপালে চলে যান, নেপালে গিয়ে শিলাচারী শিলাচারী হ্যাঁ, শিলাচারী এবং মুনিদত্ত দুইজন মিলে এই বইগুলো নিয়ে বসেন। শিলাচারী হচ্ছে এই যে চর্যাপদের আপনার চর্যাপদের একটা অনুবাদ করেন। হ্যাঁ, চর্যাপদের অনুবাদ করেন, মানে একটা ইয়া করেন আর কি। হ্যাঁ, আবার কি আপনার মুনিদত্ত হচ্ছে চর্যাপদের টিকা আকারে চর্যাপদটাকে আসলে কি করেন, ব্যাখ্যা করেন। মুনিদত্ত যে টিকা আকারে যে ব্যাখ্যা করেন যে বইটা, সেই বইটার নাম ছিল হচ্ছে নির্মলগিরি টিকা। আমরা যে চর্যাপদ আবিষ্কার করা হয়েছে বলছি, বস্তুত সে চর্যাপদ হচ্ছে আসলে ওই নির্মলগিরি টিকা, যেটা সেটা চর্যাপদের মূল পাণ্ডুলিপি এখনো আসলে অনাবিষ্কৃত। আচ্ছা, চর্যাপদ সম্পর্কে আমি বেশ কিছু ইনফরমেশন দিলাম, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা পরীক্ষায় আসার উপযোগী বেশ কিছু ইনফরমেশন পাইছি। তার মধ্যে একটা হচ্ছে চর্যাপদের আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে আবিষ্কার করেন? 1907 সালে। ওনার প্রকৃত নাম শরৎনাথ ভট্টাচার্য। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন বাংলা বিভাগের। রাজেন্দ্রলাল মিত্র একটা বই লিখেন, বইটার নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস ইন নেপাল। সেটা 1882 সালে প্রকাশ পায়। রাজেন্দ্রলাল মিত্র মারা যান হচ্ছে 1891 সালে। হরপ্রসাদ শাস্ত্রী তার তৃতীয়বারের প্রচেষ্টায় 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি আমরা বুঝছি? এতটুকু পর্যন্ত বুঝছি। আমি পিছনের প্রেক্ষাপটটা খুব সংক্ষিপ্তভাবে বললাম। আমার পিছনের প্রেক্ষাপট নিয়ে একটা লেখা পিটু এর ফেসবুক পেজে পেয়ে যাবেন, চর্যাপদের ইতিহাস এই টাইপের। এটা কি আমি নিজে ইয়া করছি না, আমি বিভিন্ন বই থেকে পড়ে ওগুলো জিস্ট আকারে দিয়েছি, যেখানে আপনার এই কথাগুলো উল্লেখ ছিল, যে এই যে নির্মলগিরি টিকার বিষয়টা আমি আনছি ওখানে। হ্যাঁ, এই ঠিক আছে। সো এটা পিটু এর ইয়াতে যদি একটু সার্চ করেন পেয়ে যাবেন। 4টা বইয়ের নাম একটু পরে দেখবেন, এখন আমার বলার দরকার নেই, আমি জাস্ট মৌখিকভাবে বললাম, একটু পরে দেখবেন। ঠিক আছে, ওকে। আসেন তাহলে আমরা শুরু করি, কেমন? অনেক লম্বা কাহিনী বলে ফেললাম, এত চর্যাপদ। আমি মনে করছি আধা ঘন্টায় ক্লাস শেষ করে রেস্ট করব। আজকে অফিস থেকে বেরিয়েছি 6টা 20-এ, হইল না আর, আপনাদের জ্বালায় আর পারলাম না। আচ্ছা, প্রথমে বাংলা সাহিত্যের যুগ বিভাগ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, যুগ বিভাগ থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যুগ বিভাগ থেকে প্রশ্ন আসতে পারে। এই যুগ বিভাগ থেকে প্রশ্নের মধ্যে দেখেন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হচ্ছে 650 থেকে 1200, মধ্যযুগ বলা হচ্ছে 1201 থেকে 1800,
আধুনিক যুগ বলা হচ্ছে 1801 থেকে বর্তমান। যুগ বিভাগটা ভালো করে মনে রাখবেন। দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের যুগ বিভাগটা কিভাবে করছে, এখন পরীক্ষাতে যাই আসুক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই যে ইয়েগুলো আছে, ইনফরমেশন যেগুলো দিচ্ছে ওগুলো ভালো করে মনে রাখবেন। এটা হয়তো আপনারা অনেকেই পড়েন নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200, আমরা আগে যেটা পড়ে আসছি সেটা ঠিক আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে যুগ বিভাগকে 4 ভাগে ভাগ করছে উনি। এই যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ আছে 1200 থেকে 1350, এই সময়টা, হ্যাঁ এই সময়টাকে উনি সন্ধি যুগ বলেছেন। উনি মধ্যযুগ বলেছেন 1350 থেকে 1800 পর্যন্ত, নব্যযুগ বলেছেন 1800 থেকে বর্তমান পর্যন্ত। ঠিক আছে, 1800 থেকে বর্তমান পর্যন্ত। ঠিক আছে, জি না, এটা না। আপনি যেটা শেয়ার দিয়েছেন জনাব টেনিসন, আপনি যেটা শেয়ার দিয়েছেন ওটা না, আমি আপনার গল্প আকারে লিখছিলাম, মানে ইতিহাসটা লিখছিলাম আর কি। এটা তো পরীক্ষায় আসার উপযোগী, যেটা লিখছি এটা উপকারী, কিন্তু আমি একটা গল্প আকারে লিখছিলাম ওই যে প্রাচীন ইতিহাসটা আর কি। যাই হোক, মধ্যযুগ যেটা আছে, মধ্যযুগকে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পাঠানকাল 1350 থেকে 1575, একটা হচ্ছে মুঘল কাল। এই দুইটা ভালো করে মনে রাখবেন, এটা আপনার জন্য নতুন। এই দুইটা জিনিস নতুন, একটু ভালো করে মনে রাখেন। এবার আমি, আপনারা যেহেতু চর্যাপদ পারেন, এবার আমি খুব দ্রুত যাব, বেশিক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে না ক্লাস শেষ করার জন্য। আমি বলবো এটা হচ্ছে ইন্টারেক্টিভ সেশন হবে, ইন্টারেক্টিভ সেশন হবে। আমি বলবো আপনারা আমার সাথে সাথে উত্তর দিবেন। প্রাচীন যুগে সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল এখানে ব্যক্তি জীবন বা সমাজ জীবন প্রধান পাইছে, ধর্ম গৌণ। মধ্যযুগে ধর্মের প্রভাবটা বেশি ছিল, প্রাচীন যুগে আমিত্ব ছিল, আমিত্ব। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পড়লেই চলবে, দেশ নেতা ব্যাংকের জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে রাখলেই চলবে। হ্যাঁ, সন্ধি যুগ আর অন্ধকার যুগ একই, ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এইটারে সন্ধি যুগ করছে আর কি। এমনিতে তো অন্ধকার যুগের প্রথম 150 বছরকে, মানে মধ্যযুগের প্রথম 150 বছরকে আমরা অন্ধকার যুগ বলি, এটাকে উনি আলাদা করে নাম দিছে আর কি। ঠিক আছে, আচ্ছা। প্রাচীন যুগের সাহিত্যের অলিখিত নিদর্শনগুলো হচ্ছে ছড়া, রূপকথা, প্রবাদ। দেখেন, চর্যাপদ নিয়ে একটা লাইন, এটা খুবই খুবই চমৎকার। চর্যাপদ জ্বলে ওঠে বাংলা ভাষার প্রথম প্রদীপের মতো, আলো দিতে থাকে আমাদের দিকে, আর আমরা সে আলোতে পথ দেখে হাজার বছরের পথ হেঁটে আসি। কার উক্তি বলতে পারবেন কেউ? ক্যান এনিওয়ান? চর্যাপদ জ্বলে ওঠে বাংলা বাংলা ভাষার প্রথম প্রদীপের মতো, আলো দিতে থাকে আমাদের দিকে, আর আমরা সে আলোতে পথ দেখে হাজার বছরের পথ হেঁটে আসি। হুমায়ুন আজাদ। ঠিক আছে, হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের কিছু কথা আছে যেগুলো বাঙালির সাথে হাজার, মানে একদম বরাবর মিলে যায়। হুমায়ুন আজাদ বলেছে কি জানেন? ভ্রষ্ট বাঙালিকে ভালোবাসার একমাত্র উপায় হচ্ছে তার গালে কষে একটা চর বসিয়ে দেওয়া। হুমায়ুন আজাদ আরো বলেছেন, বাঙালি যখন সত্য কথা বলে তখন বুঝতে হবে এই সত্য কথা বলার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। আমি হুমায়ুন আজাদের ওই যে আপনার যেগুলো আছে উক্তি সমূহ, এটা পড়ছি, বাঙালির সাথে আসলে বরাবর পারফেক্ট মিলে যায়। ঠিক আছে, ওকে। চর্যাপদ দেখেন, বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন চর্যাপদ, বাক্য কথা, এগুলো আমরা অনেক আগে জানি, এগুলো বক্ষচক্র এগুলো না জানলেও চলবে। চর্যাপদ মূলত কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। তখনকার সময় কবিতা আসলে পড়া হতো না, কবিতা গানের মতো গাওয়া হতো, তাই এগুলোকে গানের সংকলন বলে। ভাই, এই, একটু এমনি আজকে একটু দুষ্টামি করি কেমন? এমনিতে একটু হালকা হওয়া দরকার, এইসব লিটারেচার ক্লাস এমনিতেই বোরিং, একটু গল্প গুজব না করলে ভালো লাগবে না। তো হুমায়ুন আজাদের একটা উক্তি পড়লে আমি আসলে নিজের ব্যাপারে খুব কনফিউজড হয়ে যাই। উক্তিটা হচ্ছে এরকম, আহ, বিনয়ীরা সুবিধাবাদী, সুবিধাবাদীরা বিনয়ী। এখন আমি দেখি যে অফিসে আমার চাইতে বিনয়ী কেউ নাই। এখন আমি, মানে এই উক্তিটা আবার আমার সাথে নিতে পারি না আমি, বুঝছেন? মানে উক্তিটা তো আমার, মানে স্ট্যান্ডের বাইরে চলে যায়, মানে আমার স্ট্যান্ডের এগেনস্টে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে আমি আসলে খুব, মানে হ্যারি, মানে এটা আমি যে ফেসবুকে এটা স্ট্যাটাস দিব এটাও তো পারি না। এখন এটা স্ট্যাটাস দিলে মনে হয় যে মানুষ আমাকে সন্দেহ করবে। ঠিক আছে, আহ হ সত্য কথা বলতে তাহলে কোনো উদ্দেশ্য আছে আমার? ট্রু ট্রু ট্রু। বাঙালি 100% সৎ কখনোই হবে না, 50% সৎ হলে বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। এটা ওনার উক্তি। আচ্ছা, চর্যাপদের ধর্মমত। চর্যাপদের ধর্মমত হলো বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। এখন সহজিয়া কারা দেখেন, সহজিয়া দেখেন, আমরা পড়ে আসি হচ্ছে চর্যাপদ হচ্ছে আহ এই যে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত বলছি না, এখন সহজিয়া কারা দেখেন। সহজিয়া হচ্ছে একটা বিশেষ ধর্ম সম্প্রদায় যারা সহজ পথে সাধনা করে। চর্যাপদে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা বিধৃত আছে। চর্যাপদে সহজিয়াদের সাধন তত্ত্ব বিবৃত হয়েছে। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার বাণী ও আদর্শ নিয়ে মতভেদ হয়, ফলে বৌদ্ধ ধর্ম হীনযান মহাযান নামে দুটি দলে বিভক্ত হয়ে যায়। মহাযান সম্প্রদায় আবার বজ্রদান সহযান, এই দুটি ধানে বিভক্ত হয়। এই সহযান বৌদ্ধ সম্প্রদায়ের সাধনার সঙ্গীত হলো চর্যাপদ। বৌদ্ধ সিদ্ধাচার্যগণ তাদের ধর্মীয় রীতিনীতি নিগুড় রহস্য চর্যাপদে রূপায়ণ করেছেন। সহজিয়া মত, এই যে বৌদ্ধদের যে সহজিয়া মত আছে, এই সহজিয়া মতের প্রবর্তক হচ্ছে মিন্নাথ বা মৎস্যেন্দ্রনাথ। ওনার নাথ সাহিত্যের প্রবক্তা আর কি, মিন্নাথ বা মৎস্যেন্দ্রনাথ।
ওই নিজের উক্তি বলে মাথা ফাটাই বলবো আমি আমি ভুগিযোগী কথা বলি নাকি? হ্যাঁ, নিজের উক্তি বলে হুমায়ুন আজাদের বলতে চালাইছি, মানে নিজের মধ্যে ধিষ্টাপ আছে তো সবাই এরকম মনে করে। এটা কি ছেলে নাম, এটা ফলা না মাইয়া? মাইয়া, ও তাহলে তো ঠিক আছে। এগুলোই তো কোশ্চেন, হ্যাঁ, বক্কচক্কর এগুলোই করেন আর কি। হুম। অপু বিশ্বাস। আচ্ছা শুনেন, এই বইটার নাম একটু আগে বলছি না, একটু আগে বলছি না এই বইটার নাম, এই বইটা কত সালে বলেন তো? একটু পরে প্রশ্ন করবো কিন্তু, একটু পরে প্রশ্ন করবো। সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, দেখেন 1882 সালে রাজেন্দ্রলাল মিত্র নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষা রচিত বিভিন্ন বৌদ্ধ পুঁথির দেখেন একটি তালিকা, আমি তালিকার কথা বলেছিলাম, তালিকা, এই তালিকাটার নাম ছিল সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। ঠিক আছে? এই আমতা আমতা এই শুনেন, আপনারা এখানে যারা আছেন ক্লাসে উপস্থিত কয়জন বলেন? ঠিক আছে, 412 তো, আর আর আট হইলে ভালো হইতো, 420 হয়ে যেত, যাই হোক। এখানে বলছে আমতা আমতা কোরা দেখেই বোঝা যায়, ঠিক আছে? যদি আমি যে তিনটা উক্তি দিছি, এই তিনটা উক্তি আমি ক্লাস শেষে হুমায়ুন আজাদের উক্তিগুচ্ছ থেকে সরাসরি দিব, ঠিক আছে? এটা আমি চ্যালেঞ্জ দিলাম। যদি এই তিনটা উক্তি ঠিকঠাক ভাবে যদি আমি দিতে পারি, তাইলে এখানে যে যে বন্যা নামে যিনি আছে, ঠিক আছে, উনি হচ্ছে আর এই যে উনি ওনার নাম চেঞ্জ করে নেক্সট ক্লাস থেকে অপু বিশ্বাস নামে উনি ক্লাস করতে আসবে, ঠিক আছে? হ্যাঁ, অপু বিশ্বাস নামে উনি ক্লাস করতে আসবে, ঠিক আছে? আরে ওকে, যে হোক, যাই হোক, এবার তাহলে চলেন আমরা শুরু করি। ওকে, অনেক গল্প গুজব হয়েছে, আর বাকি 20 মিনিট পুরোপুরি পড়াবো না। এবার দেখেন, রাজেন্দ্রলাল মিত্র কত সালে মারা গেছে বলছিলাম? রাজেন্দ্রলাল মিত্র কত সালে মারা গেছে বলছি? রাজেন্দ্রলাল মিত্র কত সালে মারা গেছে বলছি বলেন তো? 1891। দেখেন 1891, এখানে মৃত্যুর তারিখটা গুরুত্বপূর্ণ নয়, মৃত্যুর তারিখটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট নয়। তো দেখেন, এই যে রাজেন্দ্রলাল মিত্র মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এটার কথা বলেছিলাম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপর, ঠিক আছে? মহামহোপাধ্যায় এটা হচ্ছে ওনার উপাধি, শাস্ত্রীও কিন্তু ওনার উপাধি, দুইটাই কিন্তু ওনার উপাধি, মনে রাখবেন এটা, কারণ ওনার প্রকৃত নাম হচ্ছে শরৎনাথ ভট্টাচার্য, ঠিক আছে? ওনার উপর এটা যায়। এবার দেখেন, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। তো অনুসন্ধানিত হরপ্রসাদ শাস্ত্রী প্রাচীন বাংলার পুঁথির খোঁজে 4বার নেপালে যান, 97, 98, 1907 এবং 1922। 1922 কালে দেখতে কি উদ্দেশ্যে গেছে আমি জানি না। 1907 সালে যেটা আমার দরকার সেটা হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, 1907 সালে যেটা দরকার ওটা হয়ে গেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার প্রশ্ন, চর্যাপদ কত সালে আবিষ্কার হয়? বাচ্চারা উত্তর দেন, চর্যাপদ কত সালে আবিষ্কার হয়? 1907। কিন্তু খোকারা, হ্যাঁ খোকা, এত সহজে তো পার পাবি নে রে। প্রশ্ন তো আসবে বাংলা কত সালে চর্যাপদ আবিষ্কার হয়, তাইলে উত্তর কেবে? আর কয়েকজন হচ্ছে অতি উত্তেজনা লিখছে 1882। 1882 সালে কি চর্যাপদ আবিষ্কার হয়েছে? হ্যাঁ, বাংলা কত সাল, বাংলা কত সাল এটা মনে রাখতে হবে। বাংলা কত সাল হচ্ছে কত? বাংলা হচ্ছে 1314, বাংলা হচ্ছে কত? 1314-তে চর্যাপদ আবিষ্কার হয়। একটা কথা মনে রাখবেন, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি পরীক্ষার জন্য মনে রাখবেন, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন স্যার জিকের ক্ষেত্রে মানে সাল মনে রাখতে হবে কিনা, বাংলার ক্ষেত্রে সাল মনে রাখতে হবে কিনা, সরি বাংলার ক্ষেত্রে সাল মনে রাখতে হবে কিনা। একটা কথা মনে রাখবেন, যে প্রশ্নগুলা বিগত যে প্রশ্নগুলাতে সাল অসংখ্যবার আসছে, সে সকল প্রশ্নের ইংরেজি সালের বাংলা সালটা কি করবেন, মাথায় রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু বাংলা সাল আসতে পারে পরীক্ষাতে। ওকে, দেখেন 1900 নেপাল ভ্রমণের সময় তিনি নেপাল রাজদরবার গ্রন্থাগার থেকে কিছু নতুন পুঁথির সন্ধান পান। পুঁথি কি এটা আপনার এভাবে করে এত মুখস্থ করার দরকার নেই। পুঁথি কয়টা ছিল, আমরা কয়টা পুঁথি, কয়টা পুঁথি, কয়টা পুঁথি বলেন তো? 4টা পুঁথি। এই 4টা পুঁথির নাম দেখেন, চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব। এই 4টা পুঁথি। একজন জিজ্ঞেস করছেন স্যার 4টা পুঁথির নাম কি? 4টা পুঁথির নাম হচ্ছে এই। হাজার বছরে এ দেখেন, আমরা তাহলে কত সালে পাইছি জিনিসটা? এই জিনিসপত্র আমরা পাইছি হচ্ছে 1907, মানে আপনার পড়ালেখা বাড়াইছে 1907 সালে এই আবিষ্কারের মাধ্যমে। এখন 1907 সালে এই জিনিস আবিষ্কার করার পরে, এই জিনিস তো সে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এটাকে ফার্নিশড করে প্রকাশ করতে হবে না? এই প্রকাশটা কত সাল? প্রকাশটা কত সালে? প্রকাশ হচ্ছে 1916। এবার বাংলা কত সালে প্রকাশ বলেন? চর্যাপদ বাংলা কত সালে প্রকাশিত হয়? চর্যাপদ বাংলা কত সালে প্রকাশিত হয়? 1323। বাংলা কততে? 1323, ঠিক আছে? 1323-এ প্রকাশিত হয়। এখন এই যে বাংলা 1323-এ এটা প্রকাশিত হইল, এটার নাম কি? চর্যাচর্য বিনিশ্চয় নামে প্রকাশ হয়েছে না, যেহেতু 4টা পুঁথি ছিল, 4টা পুঁথি প্রকাশ পাইছে। এটা এভাবে প্রকাশ হয়, হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নামে, এই নামে। কোত্থেকে? বঙ্গীয়
সাহিত্য পরিষদ থেকে। কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ঠিক আছে, তাহলে 1916 বাংলা কত সাল হবে? আপনারা বলেই দিয়েছেন 1323। চর্যাপদের নামকরণ নিয়ে নানা মত। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত পুঁথিটি মূল পুঁথি নয়। ওই যে একটু আগে বলছি এটা মূল পুঁথি নয়, বলেছিলাম না একটু আগে, মূল পুঁথি নয়, মূল পুঁথির নকল মাত্র। এবং মূল পুঁথিটি যেহেতু এ পর্যন্ত অনাবিষ্কৃত, সে কারণে পরবর্তীকালে চর্যাপদাবলীর প্রকৃত নাম নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। পণ্ডিতরা একমত হইতে পারতেছিলেন না আর কি, যে যেটা বলে সে সেটাই এস্টাবলিশ করতে চাইছে। তো চর্যাপদের নাম নিয়েও এরকম নানা মত হয়েছে। মুনি দত্ত, যিনি হচ্ছে টিকাকার ছিলেন চর্যাপদের, উনার মতানুসারে চর্যাপদের নাম হচ্ছে আশ্চর্য চর্যাচয়। নেপালের প্রাপ্ত পুঁথি যেটা ছিল সেটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এখানে চর্য হচ্ছে যা আচরণীয়, অচর্য মানে যা আচরণীয় নয়, বিনিশ্চয় মানে নিশ্চিতভাবে জানা। হরপ্রসাদ শাস্ত্রী নাম দেন চর্যাচর্য বিনিশ্চয়। এই তিনটা নাম মনে রাখলেই চলবে। এবার দেখেন, চর্যা হচ্ছে জীবন যাপনের পদ্ধতি, পদ অর্থ হচ্ছে আচরণ। ঠিক আছে, চর্যাচর্য বিনিশ্চয় ছাড়া বাকিগুলো ছিল অপভ্রংশ ভাষায় লেখা। রচনাকাল, রচনাকাল নিয়ে মতভেদ আছে। সুনীতি কুমার বলছেন 950 থেকে 1200, তবে পরীক্ষাতে আসলে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটাই প্রাধান্য দিব। সন্ধ্যা ভাষা, দেখেন চর্যাপদগুলোর ভেতরে রয়েছে নানা ধরনের দুর্বোধ্য ভাব। ঠিক আছে, নানা রকমের দুর্বোধ্য ভাব ছিল। তো এখন এই যে নানা রকম দুর্বোধ্য ভাব ছিল, এর আক্ষরিক অর্থের সাথে ভাবগত অর্থের ব্যাপক ব্যবধান আছে। ফলে এই পদগুলোতে বোঝা না বোঝা দ্বন্দ্ব রয়ে যায়। এই কারণে চর্যার ব্যবহৃত ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা ভাষা বলেছেন। সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা কি? যে ভাষা নির্দিষ্ট কোনো রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক, অর্থাৎ আলো আধারের মতো, সে ভাষাকে পণ্ডিতগণ সান্ধ্য বা সন্ধ্যা ভাষা বলে থাকেন। এই ধরনের ভাষারীতিতে শব্দের দুটি অর্থ থাকে, একটি সাধারণ অর্থ আর একটা হচ্ছে নিগুড় অর্থ। দেখেন এখানে কেন সন্ধ্যা ভাষা, এটার একটা দিয়েছে দেখেন, টালত ঘর মোর নাহি পরিবেশী, হারিত ভাত নাহি নীতিয়া বেশি। আপাত দৃষ্টিতে এর অর্থ, পাহাড়ের টিলে আমার ঘর, কোনো প্রতিবেশী নেই, হাড়িতে ভাত নেই, কিন্তু নিত্যই অতিথি আসে। কিন্তু এখানে কোনো এক দরিদ্র গৃহস্থের সংসারের কথা তুলে ধরা হয়েছে, এটা প্রতীকী, আর এই প্রতীকীর মাধ্যমে তত্ত্বকথা ব্যাখ্যা করা হয়েছে। টিলার উপরে আমার ঘর, কোনো প্রতিবেশী নেই, অর্থাৎ চেতনার শীর্ষদেশে উঠেছি, এখন আমার চারিদিকে মায়ার জগৎ আর নেই, সংসার চেতনাও বিনাশ পেয়েছে। মানে শান্ত ভাষা মানে হচ্ছে এখানে আসলে উনি প্রকৃত অর্থে যেটা বোঝাতে চাচ্ছেন আর আসলে যেটা ব্যাখ্যা করছেন, দুটার মধ্যে একটা অস্পষ্টতা থেকে যাওয়া। এবার আসেন চর্যাপদের ভাষা। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম মতামত দেন বিজয়চন্দ্র মজুমদার। উনি প্রথমে দাবি করেন চর্যাপদের ভাষা আসলে বাংলা ভাষা নয়। ঠিক আছে, এখানে হিন্দি বৈশিষ্ট্য এবং উড়িয়ার প্রাধান্য আছে। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম এই মতামত দেন হচ্ছে বিজয়চন্দ্র মজুমদার। চর্যাপদের ভাষা বাংলা নয়, এই নিয়ে প্রথম আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার 1920 সালে। চর্যাপদ যখন রচিত হয় তখন বাংলা ভাষা পুরোপুরি স্বতন্ত্র ভাষা হয়ে ওঠেনি। হরপ্রসাদ শাস্ত্রী দাবি করেন চর্যাপদের ভাষা বাংলা, রাহুল সাংকীর্তন দাবি করেন এর ভাষা হিন্দি। এইভাবে বিভিন্ন ভাষার গবেষকবৃন্দ তাদের ভাষার সঙ্গে চর্যাপদের সম্পর্ক অন্বেষণ করেছেন এবং চর্যাপদকে নিজেদের মাতৃভাষার আদি নমুনা হিসেবে দাবি করেছেন। চর্যাপদগুলোর মধ্যে টোটাল 5টা ভাষার মিশ্রণ পাওয়া যায়। মনে রাখবেন চর্যাপদগুলোর মধ্যে টোটাল 5টা ভাষার মিশ্রণ পাওয়া যায়। আমি একটু পরে কোশ্চেন করব, তখন এগুলো সব চলে আসবে। না না, উপরের লাইনগুলো মুখস্থ করতে হবে না, আমি জাস্ট আপনাকে বলার জন্য বলেছি, যেগুলো পড়তে হবে সেটা আমি মার্ক করে দিচ্ছি। চর্যাপদের ভাষার মধ্যে 5টি, যেমন এখানে মার্ক করছি, এটা পড়তে হবে। চর্যাপদের পদগুলোর মধ্যে 5টি ভাষা, বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া এবং উড়িয়ার নিদর্শন পাওয়া যায়। চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে তার ওডিবিএল গ্রন্থে। ওডিবিএল এর পূর্ণরূপ হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। খুব ভালো করে খেয়াল করেন, চর্যাপদের ভাষা নিয়ে প্রথম কে কথা বলেন? চর্যাপদের ভাষা নিয়ে প্রথম মতামত দেন কে? সবাই উত্তর করেন, চর্যাপদের ভাষা নিয়ে প্রথম মতামত দেন কে? লিটারেচার ক্লাসে মুখস্থ করে ফেলতে হবে, কথা বলে বলে প্রথম মুখস্থ করে ফেলতে হবে। ইয়াতে এগুলো এত বেশি পড়ার টাইম নাই। প্রথম মতামত দেন বিজয়চন্দ্র মজুমদার। তবে চর্যাপদের ভাষা যে বাংলা, এটা গবেষণার মাধ্যমে স্টাবলিশ করেন কে? ডক্টর সুনীতি কুমার। কোন বইয়ের মাধ্যমে? ওডিবিএল বইয়ের মাধ্যমে। কত সালে? 1926 সালে। সালটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষা। অধিকাংশ ভাষাবিজ্ঞানী এই অভিমত সমর্থন করেন। শুনেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় এমন একজন মানুষ, দুইজন, তারা হচ্ছে যদি
শহীদুল্লাহ বলে সূর্য পূর্ব দিকে উঠছে, সুনীতি কুমার বলবে পশ্চিমে, সুনীতি কুমার পশ্চিমে বললে শহীদুল্লাহ বলবে পূর্বে। কিন্তু এই একটা জায়গাতে শহীদুল্লাহ ডক্টর সুনীতি কুমারকে কি দিয়েছেন, সমর্থন দিয়েছেন যে না, হ্যাঁ সুনীতি কুমার যেটা বলছে এটাই ঠিক, চর্যাপদ আসলে কি বাংলা। ঠিক আছে, তাহলে দেখেন চর্যার এখানে হচ্ছে দেখেন এছাড়াও চর্যার কবিদের নাম, পদ্মা নদীর নামের উল্লেখ, ভূষকুপাল 49 নম্বর পৌয়াখাল বা পদ্মাখালের কথা উল্লেখ আছে। এগুলো দ্বারা বোঝা যায় চর্যাপদ আসলে, চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে বাংলা এবং আসামি দুইটা ভাষা আসে আর কি। চর্যাপদ প্রচ্ছন্ন ভাষা, এটা মনে রাখবেন, চর্যাপদ প্রচ্ছন্ন ভাষায় রচিত বলে প্রচ্ছন্ন ভাষায় রচিত বলে ম্যাক্স মুলার মতামত দেন। চর্যাপদ প্রহেলিকাময় আলো আধারীর ভাষার বলে রচিত বলে মন্তব্য করেন হরপ্রসাদ শাস্ত্রী। তারা দুইজন ছিল আধুনিক যুগের অনন্ত জলিল এবং আপনার হচ্ছে কিং খান, এই কারণে দুইজন এক হইতে পারতো না। এবার দেখেন চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব, চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব ব্যাখ্যা করেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। এই নামটা মনে রাখেন, একটু পরে কাজে দিবে। 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব ব্যাখ্যা করেন, চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব ব্যাখ্যা করেন। চর্যাপদের পদসংখ্যা, চর্যাপদের পদসংখ্যা কত, চর্যাগীতির পদ সংখ্যা কত বলেন তো? চর্যাপদের কয়টি পদ পাওয়া গিয়েছে, আবিষ্কৃত পদ কয়টা? আমরা সবাই উত্তর করি 46.5। উপরওয়ালা জানে 46 বানা লিখতে পারবো কিনা। 46.5, 46-এ তালে বসো না, দন্ত আমি ভুলে গেছি রে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিন। 46, ঠিক আছে, 46.5, 46.5, 46.5 তালে বসো হওয়ার কথা তো, তালে বসো হওয়ার কথা না, 46। আচ্ছা তালে বসো, দিছি এ ভুল ধরতে এক্সপার্টরা সব চলে আসছে, তালে বসো। আচ্ছা শুনেন, তাহলে 46.5, 46.5 কেমন? তো 46.5 খুব ভালো করে খেয়াল করেন, 46.5 নিউমেরিক্যাল ফিগার আসলে 46.5 হওয়ার কথা না, 46.5 হওয়ার কথা না, আসলে 46.5 হবে না। যদি নিউমেরিক্যালে থাকে সেটা হবে 46.6, কারণ চর্যাপদে পদগুলোতে 10টা করে পদ থাকতো, 10টা পদের মধ্যে এই 6টা পদ পাওয়া গেছিল। 23 নম্বর পদের মানে 23 নম্বর যে পদটা, এখানে 6 লাইন পাওয়া গেছিল, 4 লাইন পাওয়া যায় নাই। যদি নিউমেরিক্যালি থাকে তাহলে 46.6 দেখাবেন, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, চর্যাপদের 3টা কবিতা নষ্ট হয়ে গেছে, 24, 25 এবং 48 নম্বর কবিতাটা পাওয়া যায় নাই, 24, 25 এবং 48 নম্বর কবিতাটা পাওয়া যায় নাই। চর্যাপদের 23 নং কবিতার 6 লাইন পাওয়া গেছে, যেটা ভূষকুপা লিখেছে, ভূষকুপা, খুব চমৎকার ভূষকুপা, ওকে। এবার আসেন চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন, চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র, এটা আবিষ্কার করেন প্রবোধচন্দ্র। আপনার এই জায়গাটাতে ভুল করেন, কীর্তিচন্দ্র হচ্ছে চর্যাপদের তিব্বতী অনুবাদ করছেন, তিব্বতী ভাষা অনুবাদ করছেন, কিন্তু সেটা আবিষ্কার করছে হচ্ছে 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি, মনে থাকবে কিনা? হ্যাঁ, সে তার যাবতীয় কাজ শেষ করে ক্লাসে জয়েন করবে 1.5 ঘন্টা পরে। এবার আমি বসে বসে রিক্যাপ করতে থাকবো। কেন রে ভাই, আমার গায়ে কি তেল বেশি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, যাই হোক, এগুলা প্রশ্ন যখন করবো তখন রিক্যাপ হয়ে যাবে। হ্যাঁ, ক্লাসে ঠিক মতো আসেন নাই, কোথায় লুকায় চুরাই থাকবে, লুকায় থাকবে। স্যার দেখে গেল নি কোনো, স্যার দেখে গেল নি কোনো। হ্যাঁ, এই আসে খুব ক্রেডিটের সাথে বলতে, স্যার একটু লেট হয়েছে, একটু 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 আবার বলবেন আর কি। কি আবদার। বলেন, চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন কে? হ্যাঁ, কীর্তিচন্দ্র অনেক আগে এটা তিব্বতী অনুবাদ করে গিয়েছিল, পরবর্তীতে প্রবোধচন্দ্র সেটা কি করছে, খুঁজে টুজে বাইর করছে আর কি। কেমন? মুনিদত্ত, মুনিদত্ত হচ্ছে টিকাকার, ঠিক আছে। মুনিদত্ত 11 নম্বর পদটা বাদ দিয়ে বাকি পদগুলো কি টিকা আকারে কি করেন, ব্যাখ্যা করেন। চর্যাপদের টোটাল পদ যেগুলো পাওয়া যায়নি এগুলো সহ মিলে টোটাল পদ হচ্ছে বেসিক্যালি 50টা এবং 23টা। তবে সুকুমার সেন এখানে বাম হাত ঢুকাই এটাকে একটা বাড়াই দিচ্ছে, বলছে কবিতা আছে 51টা, কবি আছে 24 জন, ঠিক আছে। কেমন? জি, আরেকজন লিখতেছে, দাদা আপনার ফাজলামো ছাড়া ক্লাস খুবই বোর লাগে, মানে হচ্ছে আমি ফাজিল। মতান্তরে বলছে স্যার আপনি ফাজিল। আচ্ছা, শেষে পা কেন, ঠ্যাং কেন, তাদের নামের শেষে ঠ্যাং কেন, এটা 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 একটু পরে বলতেছি, কেমন? তাদের নামের শেষে কেন ঠ্যাং আছে এটার ব্যাখ্যাও দিব একটু পরে, কেমন? একটু ধৈর্য, একটু ধৈর্য ধরি। ওদের নামের শেষে ঠ্যাংয়েরও একটা কারণ আছে, যদিও পরীক্ষাতে আসবে না, তারপরে যখন জেনে রাখছে, জানতে চাইছেন, এতই যখন আপনার জানার ইচ্ছা উঠছে, আপনাকে অবশ্যই আমি সেটা জানাবো। ওদের নাম ছিল বুসুকু পাদ, ওই পাদ থেকে পা আসছে, ওকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই যে ডানপন্থী ডান হাত চলে আসছে, কবিতা হচ্ছে 50টা, কবি হচ্ছে 23টা। দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনাদের দুঃখ বুঝছে, বলতেছে এদের 51 হইলে পড়া আরো বাড়বে, এই জন্য সে বলছে 50টা এবং কবি 23টা। কিন্তু সুকুমার সেনের হচ্ছে, সে হচ্ছে টিপিক্যাল ইউনিভার্সিটির করা টিচারদের মতো, বলছে পড়া ওদের না পড়বে, আমার তো আর পড়তে হবে না। পদ সংখ্যা দেখেন 50টা না 51টা, এইটা নিয়ে এত গবেষণা করার কোনো মানে নাই, পরীক্ষা জীবনেও আসবে না। যদি আসে
50 থাকলে 50 দাগাবেন, 50 না থাকলে 51 দাগাবেন। টাইম নষ্ট করার মতো টাইম আপনার হাতে থাকার কথা নয়। চর্যাপদে মোট 24 জন কবির নাম পাওয়া যায়, একজন কবির নাম পাওয়া যায়নি, তার নাম হচ্ছে লালিডম্বিপা। তাহলে চর্যাপদে কোন কবির নাম পাওয়া যায়নি বলেন তো? লালিডম্বিপা। ঠিক আছে, শহীদুল্লাহটা দাগাবেন, শহীদুল্লাহটা প্রেফারেবল, শহীদুল্লাহটা প্রেফারেবল, শহীদুল্লাহ দাগাবেন। চর্যাপদের রচনাকাল দেখেন, চর্যাপদ হচ্ছে পাল আমলে চর্যাপদের পদগুলো লেখা শুরু হয় এবং সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী কাল জুড়ে এগুলো লিখিত হয়। আজকে চর্যাপদ মানে মুখস্থ করে দিব আপনার, আমি যখন পড়াগুলো একটু পর যখন এমসিকিউ জিজ্ঞেস করবো তখন চর্যাপদ ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করিয়েন না কেমন। অনেক পড়া মনে করার কিছু নাই এখানে, চর্যাপদ থেকে সর্বোচ্চ 30টা কোয়েশ্চেন বলবো, ওই 30টা কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসবে, আর না আসলে ওগুলো দাগানোর দরকার নেই। চর্যাপদ সম্পর্কে বিস্তারিত কোথায় পাবো? বিস্তারিত পড়ার শখ জানলে চর্যাপদ নিয়ে অনেক বই আছে, আপনি চাইলে পড়তে পারেন, কিন্তু আগে চাকরিটা পান, পরে পড়ার মতো যথেষ্ট টাইম পাবেন। ধর্মমত খুব ভালো করে খেয়াল করেন, চর্যাপদের ভাষা বাংলা, এটা কত সালে কে ইয়া করে বলেন, এস্টাবলিশ করেন? কবিদের নাম না পেলে লালিডম্বিপার নাম কেমনে আসলো? ওরে ভাই, কেন ওই যে কেন বলছি আমি, কেন বলছি, এই যে এই স্লাইডটা একটু পড়ে নেবেন। এই স্লাইডটা হচ্ছে কি স্লাইড? নাম দেবাশিস বিশ্বাস স্লাইড। এই স্লাইডের নাম আমি লিখে রাখি, দেবাশিস বিশ্বাস স্লাইড। উনি এটা পড়ে নেবেন, দেবাশিস বিশ্বাস স্লাইড। না না, প্রবাদ বাক্য কথা কিছু মনে রাখতে হবে না, আমি বলতেছি কি মনে রাখতে হবে কি মনে রাখতে হবে না। তাহলে দেখেন, চর্যাপদ যে বাংলা, এটা স্টাবলিশ করেন ডক্টর সুনীতি কুমার মোহাম্মদ, বলতেছি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে তার ওডিভিএল গ্রন্থে। আর চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঠিক 1 বছর পর 1927 সালে। ঠিক আছে ভাই, কমেন্ট করতে ভয় পান এই জন্য আমি দুষ্টামি করি, এগুলো যদি আপনারা মাইন্ড টাইন করে ফেলেন তাইলে আমি এইরকম ইয়া করবো না। এই যে বলে রাখছি, এটা আপনার মনে থাকবে এই জন্য, ঠিক আছে? এমন এই দেখেন, আপনার কি পার্সোনালিটি নিয়ে টিয়ে নেন নাকি? কোনো পার্সোনালিটি নেননি কোনো? দেখেন সাবধান, আমি ফান টান করি আপনাদের ক্লাস, আপনারা এঙ্গেজ থাকার জন্য, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিস্ট মিস্টিক সং প্রকাশিত 1960 সালে। আচ্ছা, এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে চর্যাপদের ইংরেজি অনুবাদককে। চর্যাপদের ইংরেজি অনুবাদ কোনটা বলেন তো? চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন পল্লীকবি জসিমউদ্দিনের মেয়ে হাসনা মওদুদ জসিমউদ্দিন। ও বাপরে, যেভাবে এক একজন নাম দিচ্ছে হাসনা, মনে হচ্ছে তার কতদিনের, মানে কি বলতাম আর, হাসনা বলে উফ, নিজের গার্লফ্রেন্ডকেও তো এভাবে কোনদিন ডাকেন নাই। পল্লীকবি জসিমউদ্দিনের কন্যা হাসনা মওদুদ জসিমউদ্দিন হচ্ছে চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন। বইটার নাম ছিল দ্য মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ, খুব সম্ভবত এই নামে, স্লাইডে আছে যদিও, সমস্যা নাই। আসলে চর্যাপদের ইংরেজি অনুবাদ হচ্ছে, প্রথম ইংরেজি অনুবাদ হচ্ছে এটা, বুদ্ধিস্ট মিস্টিক সংস। এটা 1960 সালে প্রকাশিত হয়, এটা চর্যাপদের ইংরেজি অনুবাদ। ঠিক আছে, ওকে। এটা ছাড়া চর্যা নিয়ে আরো লিখে, চর্যা গীতিকা আনোয়ার পাশা আব্দুল হাই এরা লিখেন, চর্যা গীতিকা সৈয়দ আলী হাসান লিখেন। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, কোনটা কোন গ্রন্থ এটা জাস্ট একবার পড়বেন। এই যে বুদ্ধিস্ট মিস্টিক সং, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা যেহেতু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। দ্য ওডিবিএল বইটার কথা মনে রাখবেন, সুনীতি কুমার। ঠিক আছে, এই চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ তো আমরা বুঝি, তাই না? মাত্রাবৃত্ত ছন্দ তোমরা বুঝেন না? আচ্ছা, বলি শুনেন। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যায়। তাহলে দেখেন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। অন্তমিল আছে কিনা? অন্তমিল আছে না? মানে দুইটার মধ্যে মিল পাচ্ছেন কিনা? যদি মিল থাকে এগুলোকে আপনার কি বলে? মাত্রাবৃত্ত ছন্দ বলে। যেমন সোনারতরী, রবীন্দ্রনাথের সোনারতরী কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কেমনে মাত্রাবৃত্ত ছন্দে? কি মাত্রাবৃত্ত সোনারতরী কবিতা কি? গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, বরষা ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধরা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। ঠিক আছে, তাহলে এই যে অন্তমিল যেগুলো থাকে সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। ওকে, আর অক্ষরবৃত্ত ছন্দ যেটা আছে এখানে আসলে আপনার কি থাকবে না? অন্তমিল থাকবে না। ঠিক আছে, এবার দেখেন চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের উল্লেখযোগ্য কবির নাম এখানে দেওয়া আছে। এই যে পা, কেন ওনাদের এটা দেখেন, পদ থেকে পাদ থেকে পা। ঠিক আছে, পদ রচনা করেন যিনি, তাদেরকে পদকর্তা বলা হতো, যার অর্থ সিদ্ধাচার্য বা সাধক। ঠিক আছে, দুটি কারণে নাম শেষে পা দেওয়া হতো, পদ রচনা করতেন বলে, আর এটা হচ্ছে সম্মান বা গৌরব সূচক কারণে। ঠিক আছে, এবার আসেন আপনাদের সাথে একটু কুইজ খেলি। চর্যাপদের সবচেয়ে বেশি আমাদের আদি কবির নাম কি বলেন? আমাদের আদি কবির নাম কি? লুইপা। আর বেশি পদ হচ্ছে কে রচনা করেন? কান্নপা। কান্নপা টোটাল কয়টা পদ রচনা করেন? 13টা পদ। দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ভূসুকুপা, তার হচ্ছে 8টা। আর তৃতীয় হচ্ছে সরহপা। এই সরহপা নামটা একটু ভালো করে মনে রাখবেন, একে কনিষ্ঠতম কবি বা আধুনিক কবি বলা হয়।
আধুনিক কবি বা কনিষ্ঠতম কবি বলা হয়। কেন আধুনিক কবি? সবচেয়ে পরে যে জন্মাইছে সেই তো, সবচেয়ে পরে যে জন্মাইছে সেই তো আধুনিক হবে, তাই না? ঠিক আছে। লুই নাকি সবর, এটাও নিয়েও ক্লিয়ার করতেছি। শহীদুল্লাহ কোনটার ক্ষেত্রে, শহীদুল্লাহ কোনটার ক্ষেত্রে স্যার বলবো আমি ডিসকাউন্ট, আচ্ছা ওইটা, এটা পরে আলোচনায় আসবে, আবার সমস্যা নেই। সরহবা হচ্ছে আধুনিক কবি। ঠিক আছে। আমার বাপের সেই 1953 সালে মোবাইলে কল আসছে, একটা সেকেন্ড একটু অপেক্ষা করেন, হ্যাঁ। ওকে, দেখেন, পদ যেগুলো পাওয়া যায় নাই সেটা হচ্ছে আচ্ছা, 23 নম্বর পদটা কি আকারে পাওয়া গেছিল? কি আকারে পাওয়া গেছিল 23 নম্বর পদটা, বলেন তো? ওটা কার লেখা? বসুকুপার লেখা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেটা পাওয়া গেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে। 24 নম্বর পদ যেটা পাওয়া যায় নাই সেটা হচ্ছে কান্নপা। 25 হচ্ছে তন্দ্রিপা। 48 নম্বর পদটা হচ্ছে কুক্কুরিপা। কুক্কুরিপা ছিল হচ্ছে মহিলা কবি, মনে রাখবেন। কুক্কুরিপা ছিল মহিলা কবি। ঠিক আছে। এবার আসেন, চর্যাপদের পদকর্তা আমরা এটা দেখলাম। বাঙালি কবি হচ্ছে ভুসুকুপা, সবরপা এবং ভুসুকুপা, যেটা নিজেকে বাঙালি ভুসুকুপা। আজ ভুসুকু বাঙালি বলে পদ্মা নদীর কথা বলা আছে 49 নম্বর পদ। ঠিক আছে। এখানে ডিটেইলে বলা আছে, আপনারা সময় পাইলে পড়ে, নাইলে পড়ার দরকার নেই। মহিলা কবি হচ্ছে, মহিলা কবি হচ্ছে কুকুরিপা। একমাত্র মহিলা কবি হচ্ছে কুকুরিপা। শুনেন, পদ পাওয়া যায় নাই, এগুলো টিকাতে লেখা ছিল। ঠিক আছে, শুনেন, একটা, যখন আপনি হচ্ছে এই বইটা তো আসলে মূল গ্রন্থ তো পাওয়া যায় নাই, এইটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপনার এটার অনুবাদ, বা এখানে বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন পদ এবং পদকর্তার নামে উল্লেখ ছিল, যেগুলো আসলে কি পাওয়া যায় নাই, মানে বিশ্লেষণ করা ছিল না, ওইখান থেকেই আসলে এই বিষয়গুলো আসছে। হ্যাঁ। দেখেন, এখানে কিন্তু খুব চমৎকার চমৎকার কিছু লাইন আছে। ঠিক আছে, কিছু চমৎকার লাইন আছে, যেমন হচ্ছে দিবসহি বহুরি কাহু হি ডর ভাই, রাতি ভইলে কামরু যায়। এটা হচ্ছে 2 নম্বর পদ। এখানে কি দেখা যায়, সে দিনের বেলায় কাকের ডাকে ভয় পায়, কিন্তু রাতে প্রেমিকের সাথে দেখা করতে যায়। মানে তখন থেকে এইসব বক্কচক্কর চালু ছিল আর কি, কেমন। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে কুকুরির ইয়ার সাথে, মানে যে পদগুলো লিখছিল এই পদগুলোর সাথে আসলে নারীদের ভাষার একটু মিলেছে, একটু লেডিস টাইপের ছিল আর কি। এ থেকে বোঝা যায় যে সে নারী ছিল। হুম। আদি কবি হচ্ছে লুইপা, তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম কবি হচ্ছে সবরপা। আদি কবি হচ্ছে লুইপা আমাদের, কিন্তু আপনার হচ্ছে কি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে কে, সবরপা। ঠিক আছে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবরপাকে হচ্ছে আপনার প্রাচীনতম কবি বলছেন এই কারণে, কারণ তাকে লুইপার গুরু মনে করা হয়। তাকে লুইপার গুরু মনে করা হয় এই কারণে। এই টপিক শুধু স্লাইড পড়বেন। ঠিক আছে। কনিষ্ঠতম কবি আধুনিক কবিকে সরহপা বলেছি অলরেডি। চর্যাপদের টোটাল 6টা প্রবাদ বাক্য আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে যদি এনার্জি থাকে পড়ে ফেলিয়েন। এনার্জি থাকলে পড়ে ফেলিয়েন, অন্য কোনো পরীক্ষাতে কাজে দিবে, এবং চমৎকার। এগুলো কিন্তু খুব সুন্দর। আপনা মাংসে হরিণা বৈরী, অর্থাৎ হরিণের মাংসই হচ্ছে তার জন্য শত্রু। বাঘ হরিণকে খায় কেন? তার মাংস সুস্বাদু এই কারণে। এটা হচ্ছে 6 নম্বর পদে ভুসুকুপা বলেছে। অবশ্যই লুইপা দিবেন, অবশ্যই লুইপা, সবরপা দিবেন না। লুইপা না থাকলে সবরপা দিবেন। হাতের কাঙ্গন মা লো দাপন, মানে দেখেন, হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। ঠিক আছে। হারিত ভাত নাহি নীতি আবেশী, হারিতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে কি করে, ভিড় করে। যেমন এইটা, এই প্রবাদ বাক্যটা কতটা বাস্তব একটু চিন্তা করে দেখেন। দুহিলু দুধু কি বেন্টে সামায়, মানে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়, এটা হচ্ছে আপনার কিসের সাথে মিল আছে দেখেন। আপনি কথা যেটা বলে ফেলবেন একবার, সেটা কিন্তু আর আপনি ফেরত নিতে পারবেন না। মানে এটার মানে এই যে প্রবাদগুলা, এগুলো কিন্তু অনেক আগে থেকে, অর্থাৎ কত ডিপ থট ছিল তখনের, চিন্তা করে দেখেন। ঠিক আছে, তো আমরা এটা দেখলাম। আর চর্যাপদের ইংরেজি ভাষা অনুবাদ করেন হাসনা মওদুদ, মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ, সেটা বলেছিলাম। চর্যাপদের ইংরেজি অনুবাদ এটা তো বললাম আপনাদেরকে। আহ, এবার আসেন, আমি আমার পড়ার শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দুটো চর্যাপদের নাম শিখবো এখন। একটা নাম হচ্ছে নব চর্যাপদ, মনে রাখবেন। একটা হচ্ছে নতুন চর্যাপদ, নতুন চর্যাপদের আগে আরেকটা নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে নব চর্যাপদ। নব চর্যাপদ জিনিসটা কি? প্রশ্ন যদি আসে, প্রশ্ন যদি আসে নব চর্যাপদ কে আবিষ্কার করেন, দেখেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নেপালে গিয়ে চর্যাপদের আরো কিছু পুঁথি আবিষ্কার করেন। ঠিক আছে। 1964 সালে শশীভূষণ মারা যান। শশীভূষণ মারা যাওয়ার পরে উনি, আচ্ছা যাই হোক, এখন একটা প্রশ্ন আসতে পারে, নবচর্যাপদে কয়টা গ্রন্থ, মানে কয়টা মাত্র, মানে পদ, চর্যাপদের কয়টা পদ তিনি আবিষ্কার করতে পারেন? প্রায় 250টার মতো পদ তিনি আবিষ্কার করেন চর্যার। 250টার মতো পদ আবিষ্কার করার পরে উনি যখন মারা যান, তখন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নবচর্যাপদ নামে তার আবিষ্কৃত বা তার সংগৃহীত গ্রন্থগুলা থেকে
98টা গ্রন্থ নবচর্যাপদ নামে প্রকাশ করেন। আমি কি বুঝতে পারছি? তাহলে নবচর্যাপদে টোটাল কয়টা 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 পদ আছে? নবচর্যাপদে পদ আছে কয়টা? নবচর্যাপদে পদ আছে 98টা। কে আবিষ্কার করেন? শশীভূষণ দাশগুপ্ত। কে প্রকাশ করেন? অসিত কুমার। 63তে হচ্ছে তিনি আবিষ্কার করেন, উনি 64তে মারা যান মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করে থাকি উনি 64তে মারা যান। এবং ওইখানে 98টা পদ ছিল, যে বইটা প্রকাশ হয়েছে সেটা সেটা হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রকাশ করছিল। এটা গেল নবচর্যাপদ। এবার আসেন নতুন চর্যাপদ। নতুন চর্যাপদ দেখেন, চর্যাপদ প্রকাশের পর গত 100 বছরে বাংলাদেশ ও দেশের বাইরে চর্যাপদ সংগ্রহ নিয়ে ব্যাপক গবেষণা হয়। এই ধারায় সর্বশেষ কাজটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ফোকলোর বিশেষজ্ঞ, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শাহেদ। ঠিক আছে, 2017 সালে 21 বইমেলায় প্রকাশিত হয় তার বই নতুন চর্যাপদ। এই যে নতুন চর্যাপদ, এই যে নতুন চর্যাপদ আপনার কি হইলো, উনি কি করলেন? প্রকাশ করলেন। ঠিক আছে, নতুন চর্যাপদ। এখন একটা প্রশ্ন আসতে পারে না, এখানে কয়টা পদ আছে? এখানে পদ আছে হচ্ছে 335টি পদের উল্লেখ আছে নতুন চর্যাপদে। 335টি পদের উল্লেখ আছে, 335টি পদের উল্লেখ আছে। ঠিক আছে, যদিও 335টা পদের উল্লেখ ছিল, কিন্তু পদ ভিতরে প্রকৃতপক্ষে পদ ছিল হচ্ছে 334টা। একটা পদ আসলে ছিল না, কিন্তু ওনার ওই ভূমিকা অংশে 335 দাগাইতে পারবেন, সমস্যা নাই এটা। এখানে কান্নপা ভুসুকুপাদের ব্যাপারে বলা আছে, আপনারা চাইলে সময় পাইলে পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ। এবার পড়া শেষ হইল না শেষ, এবার আসেন। হ্যাঁ, এখন হচ্ছে প্রধান খেলা হবে এখন চর্যাপদ। আমি একবার জাস্ট এটা আপনারা জানতেন, আমি জাস্ট একবার গো থ্রু করলাম, এবার আপনাদেরকে প্রশ্ন করব। নতুন চর্যাপদ কে আবিষ্কার করেন? দ্রুত উত্তর করবেন। এটা হচ্ছে রিক্যাপ হয়ে যাচ্ছে, রিক্যাপ হয়ে যাচ্ছে। এই এখন একটা কথা বলেন তো, কে আছে, কয়জন আছে এখন ক্লাসে, কয়জন আছে? শাহ মোহাম্মদ শাহেদ না ওনার নাম, আর নিজে নামকরণ করে বলছে। সৈয়দ মোহাম্মদ শাহেদ, সৈয়দ মোহাম্মদ শাহেদ। টোটাল কয়জন আছে এখন? 397। কমে গেছে কেন রে? গোসা করছে না? আচ্ছা, এই প্রশ্নগুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন এইটাই। তারা কি করছে, থ্যাংক ইউ দেখেই চলে গেছে, কিন্তু মেইন বিষয়টা মানে পুরো পড়াটা আমি এখন রেডি করে দিব আপনাদেরকে। নতুন চর্যাপদ, সৈয়দ মোহাম্মদ শাহেদ, ভেরি গুড। চর্যাপদে কোন ধর্মমতের উল্লেখ আছে? চর্যাপদে কোন ধর্মমতের উল্লেখ আছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? বাংলা না রে ভাই, বাংলা সুনীতি কুমার বলছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে বঙ্গকামরূপী, বঙ্গকামরূপী। উনি সুনীতি কুমার মতটাকে পরে সমর্থন করেছিলেন, কিন্তু ওনার মতামত ছিল এটার ভাষা হচ্ছে বঙ্গকামরূপী, বঙ্গকামরূপী। চর্যাপদে টোটাল প্রবাদ বাক্য কয়টা ছিল? চর্যাপদে টোটাল প্রবাদ বাক্য কয়টা ছিল? শুধু আমার প্রশ্নগুলোর উত্তর এখন যারা করবেন বা উত্তরগুলো যারা দেখতেছেন তাদেরও কিন্তু পড়া অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে আগামী ক্লাসের শুরুতে। চর্যাপদ থেকে 10 নম্বরের একটা পরীক্ষা থাকবে, ক্লাস টেস্ট। চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা কত? চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা কত? চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গিয়েছে? চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গিয়েছে? কত নম্বর পদটি? সেই পদটা কে রচনা করেন? চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? মুনি দত্ত কত নম্বর পদের ব্যাখ্যা করেননি? টিকাকারে কত নম্বর পদ ব্যাখ্যা করেন নাই? ওই পদটা কার ছিল? 11 নম্বর পদ। ওই পদটা কার ছিল? 11 নম্বর পদ যেটা, ওই পদটা কার ছিল? লারিডম্বি পা। লারিডম্বি পার ছিল। লারিডম্বি পার পদ পাই না, ব্যাখ্যা করবে থেকে? আমরা বলছিলাম না লারি, ওই যে কাকে কোন কবির কোন পদ পাওয়া যায় না, লারি লারি। চর্যাপদের আধুনিকতম পদকর্তা কে? চর্যাপদের আধুনিকতম পদকর্তা কে? সরহপা। শুনেন, একটা 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 কোশ্চেন বলি, এটা মনে রাখবেন। নীলময়ূরের যৌবন নামে একটা উপন্যাস আছে, উপন্যাসটা কার কেউ কি জানেন? নীলময়ূরের যৌবন নামে একটা উপন্যাস আছে, উপন্যাসটা কার? উপন্যাসটা হচ্ছে বিখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেনের। সেলিনা হোসেনের। ওই সেলিনা হোসেনের নীলময়ূরের যৌবন যে উপন্যাস, সেই উপন্যাসের নায়ক হচ্ছেন কান্নপা। সেই উপন্যাসের নায়ক হচ্ছে কান্নপা, মনে রাখেন এটা। চর্যাপদের কত নম্বর পদে পদ্মাখালের কথা উল্লেখ আছে? পৌয়াখাল নামে কত নম্বর পদ? বুদ্ধিস্ট মিস্টিক সংস কার লেখা বই? বুদ্ধিস্ট মিস্টিক সংস বইটার কার লেখা? পৌয়াখাল, পৌয়া। শহীদুল্লাহ না, ওইটা শহীদুল্লাহ, নামটা শহীদুল্লাহ হবে। হ্যাঁ, শহীদুল না, আপনার ছোট ভাই না এটা। হ্যাঁ, এটা একটু ভালো বয়স্ক মানুষ তো, একটু সম্মান দিন। এরপর হচ্ছে চর্যাপদের টোটাল কয়টা ভাষার মিশ্রণ পাওয়া যায়? চর্যাপদের টোটাল কয়টা ভাষার মিশ্রণ পাওয়া যায়? হরপ্রসাদ শাস্ত্রী
কততম বারের প্রচেষ্টায়, কততম বারের প্রচেষ্টায় আপনার হচ্ছে কি করেন, এই চর্যাপদ আবিষ্কার করেন? কততম বারের প্রচেষ্টায়? চর্যাপদ বাংলা কত সালে আবিষ্কার করা হয় এটাও বলবেন। চর্যাপদ বাংলা কত সালে আবিষ্কার করা হয়? হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, রুখের তেন্তুলি কুমিরে খাই, এটার মানে কি বলেন? রুখের, এটা এটা 43তম বিসিএস আসছিল ওই প্রশ্নটা। রুখের তেন্তুলি কুমিরে খায়, এটার মানে হচ্ছে গাছের তেঁতুল কুমির খায়। মানে কি বলদা টলদা চিন্তা দেখেন, গাছের তেঁতুল কুমির খায়, রুক্ষের তেন্তুলি কুমিরে খায়। এটা বিগত আসছে বলে, নাইলে গুরুত্বপূর্ণ না, যেহেতু বিগত আসছিল এই কারণে আসলে একটু দেখে নেওয়া আর কি। হ্যাঁ, চর্যাপদের টিকাকারের নাম কি বলেন? চর্যাপদের টিকাকারের নাম কি? মুনি দত্ত। আচ্ছা, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় বলেন তো? কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল। গুড। চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয় বলেন তো? চর্যাপদ প্রকাশিত হয় কোথা থেকে? ওকে। আচ্ছা, মুনি দত্ত চর্যাপদের টিকাকার ছিলেন, তার বইটার নাম কি ছিল বলেন তো? মুনি দত্ত, তিনি তো টিকা টিকা, যে উনি যে টিকাকার, আমরা বলছি উনি চর্যাপদের টিকাকার মুনি দত্ত, এটা আমরা বারবার ফ্রিকোয়েন্টলি পড়ছি, দেখছি, শিখছি। ওনার বইটার নাম কি? আমি আজকে পড়ার ফাঁকে বলেছিলাম, উনার যে বইটা আছে, ভেরি গুড, নির্মলগিরি টিকা। ওই বইটার নাম কি? নির্মলগিরি টিকা। ঠিক আছে। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায় বলেন? নেপালের রয়্যাল লাইব্রেরি। নেপালের রয়্যাল লাইব্রেরি। ভেরি গুড। আমাকে একটু বলেন তো, চর্যাপদ মোটামুটি পারা যাবে কিনা? আপনাদের কোনো কিছু সে আছে? না না না, এগুলো দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। প্রবাদ বাক্য কে কে লিখছে, এগুলো মুখস্থ করার দরকার নেই। চর্য বিনিশ্চয় মানে হচ্ছে কোনটা আচরণীয় কোনটা আচরণীয় নয় তা নিশ্চিতভাবে জানা। না, প্রাচীন যুগ মধ্যযুগ থেকে আমরা প্রাচীন যুগ খুব বেশি পড়তে হবে না, আধুনিক যুগকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। ব্যাংকের ক্ষেত্রে আমি বলি, ব্যাংকের ক্ষেত্রে প্রাচীন যুগ মধ্যযুগ গুরুত্বপূর্ণ নয়, ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ ভালো করে পড়তে হবে। এই জন্য আমি আপনার হচ্ছে এইখানে এগুলার এত বেশি গুরুত্ব দেওয়ার পক্ষপাতী নই আর কি। কেমন? স্লাইড পড়লে এনাফ এনাফ। ভাই, নবচর্যাপদ হচ্ছে যেটা শশীভূষণ দাশগুপ্ত আবিষ্কার করছেন সেটা। নতুন চর্যাপদ হচ্ছে সৈয়দ মোহাম্মদ শাহেদ যেটা করছেন সেটা। ভাই, যা বলছি এর বাইরে কোনো কিছুরই দরকার নাই। আর আমি পড়ানোর পরে আমি প্রশ্ন যা করছি, বেশিরভাগ প্রশ্নের উত্তরই আপনারা দিছেন। ঠিক আছে, বেশিরভাগ প্রশ্নের উত্তর আপনারা দিছেন, এইখানে এর বেশি কোনো কিছুর দরকার নাই রে ভাই, কোনো কিছুরই দরকার নাই। কেমন? বুদ্ধিক, আচ্ছা, বুদ্ধিস্ট মিস্টিক সং এটা 1960 হবে, ঠিক আছে, 1960 হবে। এটা চর্যাপদের প্রথম ইংরেজি অনুবাদ, এটা মনে রাখবেন। চর্যাপদের প্রথম ইংরেজি অনুবাদ কিন্তু সেটা। বুদ্ধিস্ট মিস্টিক সং একজন জিজ্ঞেস করছে 27 না, এটা হচ্ছে 1927 হচ্ছে উনি আপনার ধর্মমত ব্যাখ্যা করেন, তবে বইটা কিন্তু 27 না, বইটা হচ্ছে 60-এর, 1960-এর। যিনি প্রশ্ন করেছেন উত্তর পাইছেন? আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, 340-এ চলে আসছে, অথচ চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ কথা বলছি। কারে কি বলাবো, শোনাবো বলেন, কারে কি বলবো? আর কারো কোনো কোশ্চেন আছে? আমি কি যেতে পারি? নীল ময়ূরের কথাটা, নীল ময়ূরের কথা ময়ূরী জানবে। নীল ময়ূরের যৌবন হচ্ছে সেলিনা হোসেনের লেখা একটা উপন্যাস, যেটা নায়ক হচ্ছে কান্নপা। কান্নপা হচ্ছে চর্যাপদের একজন কবি, যিনি সবচেয়ে বেশি পত্র রচনা করেছেন। আপনি এখন কেমন আছেন মানে এই, এই আপনি কালকে না আপনি আমাকে অসুস্থ বানাইছিলেন, আমি তো অসুস্থ ছিলাম না, ব্যস্ত ছিলাম, আমার অসুস্থ বানাই দিলেন কেন কালকে আপনি? রুহের মাগ মানে আত্মার মাগফিরাত কামনা করা শুরু করে দিয়েছেন। ওরে ওরে ওরে, মিস্টিক পোয়েট্রি বাংলাদেশ 2017, 2017, হাসনা মওদুদ জসিমউদ্দিন, ওটা 2017-তে। আর কেউ কি আছেন? কোনো কোনো কোশ্চেন না থাকলে আমি যেতে পারি। বিগত সালের প্রশ্ন আপনার পড়া লাগবে না, বিগত সালের প্রশ্নগুলো আমি এতক্ষণ যা বলছি প্রশ্ন, সবগুলো বিগত সালের প্রশ্ন। ঠিক আছে দাদা। জাতের নামে বজ্জাতি, কবিতার নাম হচ্ছে জাতের নামে বজ্জাতি। শুভ্র পল্লব, আপনি কি এই প্রেম প্রীতি করতেছেন নাকি? মানে বাসায় মানতেছে না, এরকম সমস্যার মধ্যে আবদ্ধ? নালে এই কবি নজরুলের এই কবিতা এতদিন ধরে আপনি খুঁজতেছেন কেন? ঘটনা কি? এটা কারে শুনতে যাচ্ছেন? হ্যাঁ, ঘটনা তো খারাপ, আপনার উদ্দেশ্য সুবিধার নয়। হ ভাই, লিটারেচার অনলি স্লাইড পড়লে হবে, আমি কিছু নোট দিয়ে দিব, কিছু নোট পড়েন, চলবে। ঠিক আছে, ঠিক আছে, খুশি? খুশি কিনা? ওকে। ইংলিশ ক্লাস লিখছে, জি দাদা, আমাদের ইংলিশ ক্লাস আপনি নিন। ইংলিশ ক্লাস লিখছে, ইংলিশে বানানটা ভুল, অতি উত্তেজনা ক্ষতিকর। ঠিক আছে, অতি উত্তেজনা ক্ষতিকর। এই যে ইংলিশ লিখছে ইংলিশ। ভালো থাকবেন সবাই। এই ভাই বলছে 78, আপনি ক্লাস রিক্যাপ করতে বলছিলেন, পাইছেন? ঠিক আছে, ক্লাস রিক্যাপ করে দিছি, একটু বকা দিলেও ক্লাস রিক্যাপ করে দিছি। নেক্সট টাইম থেকে ক্লাসে ঠিক টাইম মতো আসবেন।